আচ্ছা, আমি কিন্তু তোমাদের ইএলএমএস এর বেশ কিছু ইএলএমএস এর অ্যানাউন্সমেন্টে বেশ কিছু নোটিশ দিয়েছি, তো ওগুলো একটু দেখে নিও। যে একটা তো হচ্ছে তোমাদের সিটি 5 হবে মানডেতে, সিলেবাস সহ আমি অ্যানাউন্সমেন্টে দিয়ে দিয়েছি। আরেকটা হচ্ছে যাদের মেকআপ সিটি দেওয়ার কথা ছিল, দ্যাট মিন্স যারা একটা সিটি মিস করেছো ডিউ টু সিকনেস অর সাম আদার রিজন, তারা ওই সিটি একটা সিঙ্গেল সিটি মেকআপ করতে পারবা, এবং সেটার টাইম দেয়া হয়েছে। কবে দিলাম আমি তো নিজেই ভুলে গেছি। তোমরা কি দেখেছো অ্যানাউন্সমেন্টটা? মেকআপ সিটির জন্য আমি যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছি, হ্যাভ ইউ চেকড ইট? কেউ দেখো নাই? আচ্ছা, দেখে নিও। মেকআপ সিটিটা হবে হচ্ছে টুয়েসডেতে, অন টুয়েসডে অ্যাট 8 p.m। টুয়েসডে রাত 8টার সময় মেকআপ সিটিটা হবে। এবং মেকআপ সিটি সিলেবাস হচ্ছে সিএসপি বা কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম। সো যারা মেকআপ সিটি দিতে চাচ্ছ, যারা একটা সিটি মিস করেছো এবং ওটা মেকআপ করতে চাচ্ছ, তারা টুয়েসডে রাত 8টার সময় সিএসপির উপরে সিটি দিবা। এবং কোন লিঙ্কে হবে, লিঙ্ক সহ অ্যানাউন্সমেন্টে দিয়ে দেওয়া আছে। সো ইউ হ্যাভ টু ইউজ দ্যাট লিঙ্ক টু এন্টার দ্য ক্লাসরুম ফর দ্য সিটি। ওকে, তো এই অ্যানাউন্সমেন্টটা একটু দেখে নিবা। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমাদের একটা হোম অ্যাসাইনমেন্টও পোস্ট করা হয়েছে। দ্য হোম অ্যাসাইনমেন্ট 2 হ্যাজ অলরেডি বিন পোস্টেড, এবং হোম অ্যাসাইনমেন্ট 2 এর ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে তোমাদের যেদিন ফাইনাল এক্সাম সেদিন, দ্যাট ইজ 5th of October। সো অনেক সময় আছে এখনো, এখনো 10 দিনের মতো সময় আছে, এবং খুব বেশি বড় কিছু দেওয়া হয়নি। আর যে হোম অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয়েছে, এটা সলভ করলে আসলে তোমাদের ফাইনালের জন্যই প্র্যাকটিস হবে। তো তোমাদের এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে। সো প্লিজ সাবমিট দ্য হোম অ্যাসাইনমেন্ট অন টাইম। হোম অ্যাসাইনমেন্টের ডেডলাইন কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। সো ইউ হ্যাভ টু মেক শিওর টু সাবমিট দ্য হোম অ্যাসাইনমেন্ট অন দ্য ডে অফ দ্য ফাইনাল, কারণ ফাইনালের 1-2 দিনের মধ্যে আমি গ্রেড দিয়ে দিব। তো আমার কাছে আর অপশন নাই তোমাদের হোম অ্যাসাইনমেন্টের ডেডলাইন বাড়ানোর। তো প্লিজ বি শিওর টু সাবমিট ইট ইন টাইম। তো এই নোটিশগুলো সবই অ্যানাউন্সমেন্টে দেওয়া হয়েছে। সো যারা এখনো চেক করো নাই, তারা এলএমএস এর কোর্স পেজে ঢুকে অ্যানাউন্সমেন্টটা একটু চেক করবা। চেক করে নোটিশগুলো দেখে নিবা। ওকে, নোটিশে সবকিছুই ডিটেইলস লেখা আছে। হ্যাঁ, বলো। ম্যাম, অ্যানাউন্সমেন্ট আমি শুধু মিড পর্যন্ত দেখাচ্ছি। সরি, ম্যাম, অ্যানাউন্সমেন্টে শুধু মিড টার্মের অ্যানাউন্সমেন্ট তো দেখাচ্ছে ম্যাম। ক্লাস টেস্ট 5, হোম অ্যাসাইনমেন্ট 2, মেকআপ ক্লাস টেস্ট, এই অ্যানাউন্সমেন্টগুলো কি দেখতে পাচ্ছ না? নো ম্যাম। দ্যাট শুডন্ট বি। আমি এটা পোস্ট করেছি আরো 2-3-4 দিন আগে। কেউই কি দেখতে পাচ্ছ না? ম্যাম দেখা যাচ্ছে ম্যাম। তো দেখা যাওয়ার কথা না, দেখা না যাওয়ার তো কোনো কারণ নাই। তুমি তোমার তাহলে কোনো একটা, যে দেখতে পাচ্ছ না বললা, তার কোনো হ্যাঁ, একটা ইস্যু হয়েছে। তুমি পেজটা রিফ্রেশ ডেটটা করো দেয়া, বা ডু সামথিং, মানডেতে কারণ আমি ডেটটা আরো দেয়া 4-5 দিন আগে কিন্তু পোস্ট টাইমটা করেছি। সো দেয়া ইউ নাই। শুড বি। ইয়েস ম্যাম, থ্যাঙ্কস। মানডেতে মানে ক্লাস টেস্ট 5, ক্লাস টেস্ট 5 এর কথা বলতেছো? ক্লাস টেস্ট 5 তো জি ম্যাম। তোমাদের রেগুলার ক্লাসে হবে। হ্যাঁ ম্যাম, ক্লাস ক্লাস টেস্ট টেস্ট 5 তো 5 এ। তোমাদের রেগুলার ক্লাসে হবে। তোমাদের মানডেতে মেকআপ ক্লাস আছে না? জি ম্যাম। তো তোমাদের মেকআপ ক্লাসে ক্লাস টেস্ট তখন হবে। হবে। হ্যাঁ, ম্যাম, অবশ্যই। আপনি তো একদিন বলছেন সন্ধ্যার দিকে নেবেন। সেটা তো মেকআপ ক্লাস টেস্ট, সেটা তো ক্লাস টেস্ট 5 না, তাই না? ক্লাস টেস্ট 5 ইয়েস তো ম্যাম, তোমাদের এখানে দেওয়া আছে ম্যাম 8 PM সিএসপি এর উপর টপিক। ক্লাস টেস্ট আচ্ছা 5 আচ্ছা তো ম্যাম। তোমাদের রেগুলার ক্লাস টেস্ট, এটা তো তোমাদের রেগুলার ক্লাসেই হবে। আর মেকআপ ক্লাস টেস্টটা হবে আফটার আওয়ার্স, সেটা তুমি আগেই বলেছিলাম। এখন কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি স্লাইড শেয়ার করি এবং ক্লাসটা স্টার্ট করি। আচ্ছা, জাস্ট গিভ মি 1 মিনিট। ওকে, সো লেটস স্টার্ট। তো লাস্ট ক্লাসে আমরা নাইফ বেস ক্লাসিফায়ার পড়ছিলাম। সো
So we studied the example of the golf course and we studied how to um, use knife-based classifier to classify an unknown object in the proper class. তো এগুলো সবই আমরা এক্সাম্পলটা লাস্ট ক্লাসে দেখেছি। তো আমি একবার রিভিউ করে দিচ্ছি যেহেতু লাস্ট ক্লাসে পরে 3-4 দিন হয়ে গেছে। So let me review what we did in the last class. After that I will continue from there. সো আমরা দেখেছিলাম যে আমরা যদি নাইফ বেস ক্লাসিফায়ার, ইনফ্যাক্ট আমরা যদি যে কোনো ক্লাসিফায়ার ইউজ করে ক্লাসিফিকেশন টাস্ক করতে চাই তাহলে আমাদের দুইটা মেজর ফেজের মধ্যে দিয়ে যেতে হয়, একটা হচ্ছে ট্রেনিং আর একটা হচ্ছে টেস্টিং। তো ট্রেনিং ফেজে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ট্রেনিং ডেটা থাকে, দ্যাট ইজ কিছু স্যাম্পল থাকে যে স্যাম্পলগুলো লেবেল, তার মানে যে স্যাম্পলগুলোর ফিচার সেটটাও দেওয়া আছে বা ফিচার ভ্যালুগুলোও দেওয়া আছে প্লাস ক্লাস লেভেলটাও দেওয়া আছে, এরকম কিছু স্যাম্পল আমাদেরকে প্রোভাইড করা হয় এবং সেই স্যাম্পলগুলো ইউজ করে আমরা what we do is we train the classifier, that is আমাদের যে ক্লাসিফায়ার এজেন্ট আছে তাকে ট্রেন করা হয় মানে হচ্ছে তাকে সে আসলে লার্ন করে, ওই স্যাম্পলগুলো থেকে সে লার্ন করে যে কোন ফিচারগুলো কোন ক্লাসের সাথে অ্যাসোসিয়েটেড, দ্যাট ইজ হোয়াট দ্য এজেন্ট লার্নস ফ্রম দ্য নোন স্যাম্পলস। এবং ট্রেনিং ফেজ হয়ে যাওয়ার পরে আমার এজেন্ট কিন্তু তখন কেপেবল অফ ক্লাসিফাইং অ্যান আননোন অবজেক্ট। সো এখন যখন তাকে একটা আননোন ফিচার সেট দেওয়া হয় এবং যখন তাকে বলা হয় যে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ক্লাস দ্যাট দিস অবজেক্ট বিলংস টু, তখন কিন্তু সে যেহেতু সে অলরেডি লার্নিং করেছে তার মানে সে অলরেডি জানে কোন ফিচারগুলো কোন ক্লাসের সাথে অ্যাসোসিয়েটেড, সো সে কিন্তু এখন ক্লাসিফাই করতে পারে হুইচ ক্লাস দিস অবজেক্ট বিলংস টু। দ্যাট ইজ হাউ ক্লাসিফিকেশন ওয়ার্কস ফর এনি ক্লাসিফায়ার। তো আমরা যখন নাইফ বেস ক্লাসিফায়ার ইউজ করব তখন আসলে আমরা একটা বেস নেট ইউজ করি এবং আমরা যেটা করি সেটা হচ্ছে we assume that all the features are conditionally independent of each other given the class level. So class level এর এখানে কোনো প্যারেন্ট নাই এবং বাকি সবারই প্যারেন্ট হচ্ছে শুধুমাত্র ক্লাস লেভেল। তো আমরা যে এক্সাম্পলটা দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে আমাদেরকে 14 দিনের ডেটা দেওয়া হয়েছে, 4টা ফিচার আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি এবং উইন্ডি, এবং এই 4টা ফিচারের ভ্যালুর উপর বেস করে আমাকে ডিসিশন নিতে হবে whether the day is suitable for playing golf or not. So I have been given 14 days worth of data as the training set এবং এই 14 দিনের ডেটাতে বিভিন্ন কম্বিনেশন অফ ফিচার সেটের জন্য ওই দিন কি গলফ খেলা হয়েছে নাকি হয়নি সেই ইনফরমেশন গুলো দিয়ে দেওয়া আছে, দ্যাট ইজ দিস আর লেবেল ডেটা। এখান থেকে আমি টেবিলগুলো ফর্ম করব এবং টেবিলগুলো ফর্ম করাটাই হচ্ছে আসলে ট্রেনিং স্টেপ। সো টেবিলগুলো যখন ফর্ম করব তখন কি আমার প্লে গলফের জন্য একটা টেবিল হবে, আউটলুকের জন্য একটা, হিউমিডিটি একটা, টেম্পারেচার একটা, উইন্ডি একটা, এবং আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করে টেবিলগুলো ফর্ম করতে পারি। দিস উই অল স ইন দ্য লাস্ট ক্লাস। সো এই টেবিলগুলো ফর্ম করা বা টেবিলগুলোর প্রবাবিলিটি পপুলেট করাটাই হচ্ছে ট্রেনিং স্টেপের কাজ। আচ্ছা, এরপরে টেবিলগুলো হয়ে গেলে পরে আমরা কি করব, আমাদেরকে এখন একটা নতুন স্যাম্পল দেয়া হয়েছে, এটাও আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, দ্য টেস্টিং ফেজ, যে আমাদের এখন একটা নতুন স্যাম্পল দেয়া হয়েছে সানি, হট, নরমাল, ফলস। দিস ইজ দ্য নিউ স্যাম্পল এবং এই স্যাম্পলটাকে আমরা এখন ক্লাসিফাই করতে চাচ্ছি যে এর কি ইয়েস ক্লাসে পড়বে নাকি নো ক্লাসে পড়বে। তো এই জন্য আমরা কি করলাম, আমরা দুইটা প্রবাবিলিটি ক্যালকুলেট করলাম, একটা হচ্ছে ইয়েস গিভেন সানি, হট, নরমাল, ফলস, আর একটা হচ্ছে নো গিভেন সানি, হট, নরমাল, ফলস। তো এটা ক্যালকুলেট করার পরে আমরা দেখলাম যে ইয়েস গিভেন সানি, হট, নরমাল, ফলসটা আসতেছে 0.67 আর নোটা আসতেছে 0.33। সো আমরা অবজেক্টটাকে ইয়েস ক্লাসে ক্লাসিফাই করলাম এবং প্রত্যেকটা ক্যালকুলেট করার সময়, দ্যাট ইজ ইয়েস সানি, হট, নরমাল, ফলস, নো সানি, হট, নরমাল, ফলস, এই জয়েন্টগুলো যখন আমরা ক্যালকুলেট করেছি আমরা মডিফাইড চেইন রুলটা ইউজ করেছি, দ্যাট ইজ আমরা প্রোডাক্ট করেছি 5টা কন্ডিশনাল প্রবাবিলিটির প্রোডাক্ট আমরা করেছি, যে কন্ডিশনাল প্রবাবিলিটির ভ্যালুগুলো আমরা টেবিল থেকে পেয়েছি। সো দিস ওয়াজ দ্য প্রসেস দ্যাট উই ইউজড as an example of naive based classifier. naive based classifier এইভাবেই কাজ করে, যে কোনো এক্সাম্পলের ক্ষেত্রে তোমরা এইভাবে প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারো। এই পর্যন্ত লাস্ট ক্লাসে আমাদের দেখা হয়েছিল। এখন নাইভ বেস ক্লাসিফায়ারের একটা বিশাল বড় ড্রব্যাক আছে, যে ড্রব্যাকটার কারণে আমরা যদি একেবারে এরকম এক্সাক্ট ফর্মে নাইভ বেস ক্লাসিফায়ার ইউজ করতে চাই তাহলে কিন্তু আমরা কিছু প্রবলেম ফেস করব। তো ড্রব্যাকটা হচ্ছে এরকম যে ইন কেস যদি কোনো একটা প্রবাবিলিটি ভ্যালু 0 হয়ে যায়, if somehow one of the probability values are 0, সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরো প্রোডাক্টটাই 0 হয়ে যাবে। দ্যাট ইজ আ ভেরি বিগ ড্রব্যাক অফ নাইভ বেস ক্লাসিফায়ার, যে একটা ভ্যালু যদি কোনোভাবে 0 হয়ে যায় পুরো প্রোডাক্টই 0 হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা নাইভ বেস ক্লাসিফায়ার একদমই ইউজ করতে পারবো না টু ক্লাসিফাই দ্যাট ইনস্ট্যান্স। তো নাইভ বেস ক্লাসিফায়ার ইউজ করতে হলে তাহলে আমাকে এনশিওর করতে হবে কোনো প্রবাবিলিটি যেন 0 না হয়, আদারওয়াইজ এটার
অ্যাকিউরেসির গ্যারান্টি আমি দিতে পারবো না। তো এটা তো পসিবল না, কোনো একটা প্রবাবিলিটি 0 হতেই পারে। যেমন ফর এক্সাম্পল, লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। এখানে দেখো, এই যে আউটলুকের ক্ষেত্রে আমরা কিন্তু একটা 0 পেয়েছিলাম। আউটলুক গিভেন নো, এটা কিন্তু 0। কেন এটা 0? তার কারণ হচ্ছে আমাকে যে ট্রেনিং ডেটাটা দেয়া হয়েছে সেখানে আমি এমন কোনো স্যাম্পল পাই নাই যেটাতে আউটলুকের ভ্যালু হচ্ছে ওভারকাস্ট আর ক্লাসের ভ্যালু হচ্ছে নো। অর্থাৎ ওভারকাস্ট এবং নো এই কম্বিনেশনের কোনো ভ্যালু কিন্তু আমাদের ট্রেনিং ডেটা সেটে ছিল না। দ্যাটস ওয়াই ওভারকাস্ট গিভেন নো এই ভ্যালুটা কিন্তু 0, বিকজ উই ডিডন্ট ফাইন্ড এনি সাচ ইনস্ট্যান্স ইন দ্য ট্রেনিং সেট। এখন এটা 0 হওয়াতে কি প্রবলেম হতে পারে? লেট মি শো ইউ দ্যাট। ধরো এটা না সানি হট নরমাল ফলস না, লেটস সে তোমাকে একটা নতুন দেওয়া হলো, সেটা হচ্ছে ওভারকাস্ট হট নরমাল ফলস। সো এরকম একটা ডেটা তোমাকে ক্লাসিফাই করতে দেওয়া হলো, ওভারকাস্ট হট নরমাল ফলস। এখন তুমি যখন নো এর জন্য ক্যালকুলেট করবা তখন তো তোমার এরকম একটা প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে যে প্রবাবিলিটি নো, প্রবাবিলিটি ওভারকাস্ট গিভেন নো, প্রবাবিলিটি হট গিভেন নো, প্রবাবিলিটি নরমাল গিভেন নো, প্রবাবিলিটি ফলস গিভেন নো। সো এরকম একটা প্রবাবিলিটির প্রোডাক্ট কিন্তু তোমাকে করতে হবে। এখন তুমি যখন প্রোডাক্টটা করতে যাবা, নো এর প্রবাবিলিটি হচ্ছে 5/14, ওভারকাস্ট গিভেন নো হচ্ছে 0/5। এখন বাকি ভ্যালুগুলো যাই হোক না কেন তোমার প্রোডাক্ট কিন্তু 0 হবে। যেহেতু ওভারকাস্ট গিভেন নো এই ভ্যালুটা যেহেতু 0/5, দ্যাট মিন্স দিস ইজ 0। সো তোমার বাকি ভ্যালুগুলো যতই হাই হোক যাই হোক না কেন তোমার কিন্তু পুরো প্রোডাক্টটা উইল টার্ন টু 0, কারণ আমরা জানি 0 দিয়ে যখন আমরা কোনো ভ্যালুকে মাল্টিপ্লাই করি তখন কিন্তু রেজাল্টটা 0 হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে নো এর জন্য তুমি যদি জয়েন্ট প্রবাবিলিটি ক্যালকুলেট করতে যাও, দ্য জয়েন্ট প্রবাবিলিটি টার্নস টু 0। এখন জয়েন্ট প্রবাবিলিটি 0 হয়ে গেলে তুমি কি আর ক্লাসিফাই করতে পারবা? ইটস নট পসিবল টু ক্লাসিফাই। তোমার জয়েন্ট প্রবাবিলিটিটা 0 হয়ে গেছে মানে এই না যে তোমার নো এর প্রবাবিলিটি 0 আর ইয়েস এর প্রবাবিলিটি ইয়েস। ইট ডাজন্ট মিন দ্যাট। এটা যেটা মিন করে সেটা হচ্ছে তোমার কাছে এনাফ ডেটা ছিল না। তার মানে তোমার কাছে এমন কোনো স্যাম্পল ছিল না যে স্যাম্পলে ওভারকাস্ট এবং নো একসাথে থাকে। কিন্তু এটা মিন করে না যে কোনো ওভারকাস্ট ডেতেই কখনোই গলফ খেলা হতে পারে না, এরকম কিছু কিন্তু মিন করে না। ইট অল ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য স্যাম্পল এন্ড দ্য টাইপস অফ দ্য স্যাম্পল। সো এরকম হতেই পারে তোমার স্যাম্পল অনুযায়ী কোনো একটা প্রবাবিলিটি 0 হয়ে গেল, কিন্তু তার মানে ওই দিন গলফ খেলা ইম্পসিবল সেটা কিন্তু না। সো এটা একটা নাইফ বেস ক্লাসিফায়ারের অনেক বড় প্রবলেম, যে কোনো একটা প্রবাবিলিটি যদি 0 হয়, ইনসাফিসিয়েন্ট ডেটা থাকলে 0 হতেই পারে, সেক্ষেত্রে কিন্তু পুরো প্রোডাক্টই 0 হয়ে যাচ্ছে। সো বাকি যে ভ্যালুগুলো ছিল, এই যে 5/14 বা অন্য যেগুলো 4/5, 2/5, এই যে ভ্যালুগুলো ছিল এই ভ্যালুগুলোর কিন্তু আর কোনো ইম্পর্টেন্স থাকলো না। এগুলোকে আমি ইউজই করতে পারলাম না। অথচ হতেই পারে যে ওভারকাস্টটা হয়তো প্রবলেম, কিন্তু বাকিগুলো হয়তো খুবই ফেভারেবল কন্ডিশন ছিল এবং আলটিমেটলি হয়তো নো এর প্রবাবিলিটিটাই বেশি আসতো। ইটস কোয়াইট পসিবল। কিন্তু একটা 0 হওয়াতে পুরোটাই 0 হয়ে গেছে। সো এখন তো আর এই ক্লাসিফায়ারটা ইউজ করাই সম্ভব না। সো দিস ইজ আ ভেরি বিগ ড্রব্যাক অফ নাইফ বেস ক্লাসিফায়ার। এবং এই ড্রব্যাকটা দূর করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা স্মুদিং টেকনিক ইউজ করতে হবে। আমরা যদি স্মুদিং টেকনিকটা ইউজ না করি তাহলে আসলে নাইফ বেস ক্লাসিফায়ারটা আমরা প্রপারলি ইউজ করতে পারবো না। সো উই হ্যাভ টু ইউজ আ স্মুদিং টেকনিক। স্মুদিং টেকনিকটার নামটা খুব কঠিন বাট টেকনিকটা সিম্পল। একে বলা হয়ে থাকে ল্যাপ্লাসিয়ান স্মুদিং। ল্যাপ্লাসিয়ান শুনলে সবাই ভয় পেয়ে যায় আমি জানি, বাট দ্য টেকনিক ইজ অ্যাকচুয়ালি কোয়াইট সিম্পল। সো সরি ইন হবে। সো আমরা যে স্মুদিং টেকনিকটা ইউজ করব সেই স্মুদিং টেকনিকটার নাম হচ্ছে ল্যাপ্লাসিয়ান স্মুদিং। এবং এই টেকনিকটা ইউজ করলে এই প্রবলেমটা আর হবে না যে 0 হয়ে গেলে যে পুরো প্রোডাক্ট 0 হয়ে যাচ্ছে, এই প্রবলেমটা আর হবে না। তার কারণ হচ্ছে আমরা স্মুদিং টেকনিকে যে কাজটা করব সেই কাজটার বেসিসে কোনো প্রবাবিলিটি ভ্যালুই আসলে 0 থাকতে পারবে না। আমরা এনশিওর করব যে 0 যদি থাকে সেখানেও যেন আমরা একটা স্মল পজিটিভ ভ্যালু ইনক্লুড করতে পারি। অর্থাৎ আইডিয়াটা হচ্ছে এরকম যে এই টেবিলে যতগুলো প্রবাবিলিটি ভ্যালু আছে প্রত্যেকটা প্রবাবিলিটি ভ্যালুর সাথে আমরা যখন ভ্যালুটা ইউজ করব আমাদের ক্যালকুলেশনে, আমরা একটা স্মল পজিটিভ কনস্ট্যান্ট যোগ করে দিব, অ্যাড করে দিব। So the idea is whenever we are using a probability value in a product, we are going to add a very small constant with that probability value. এতে করে কি হবে? এতে করে যদি কোনো একটা probability value 0 হয়, যেহেতু আমরা একটা স্মল পজিটিভ কনস্ট্যান্ট অ্যাড করে দিচ্ছি, সো এটা কিন্তু আর 0 থাকতেছে না, এটা একটা পজিটিভ ভ্যালু পেয়ে যাচ্ছে এবং দ্যাটস ওয়াই আমরা কিন্তু প্রোডাক্টটা ক্যালকুলেট করতে পারবো এবং ক্লাসিফিকেশনটা করতে পারবো। আর যেহেতু খুব স্মল একটা পজিটিভ ভ্যালু আমি অ্যাড করতেছি, সো আলটিমেটলি আমার রেজাল্টে কিন্তু কোনো
ডিফারেন্স হবে না, অর্থাৎ যেটা বেশি আসার কথা ছিল সেটা বেশি আসবে, যেটা কম আসার কথা ছিল সেটা কমই আসবে। The benefit is যে কোনো ভ্যালু জিরো থাকতে পারতেছে না, because I am adding a small positive constant with every probability value that I am using in the calculation. আচ্ছা, এখন পজিটিভ ভ্যালুটা কি অ্যাড করব? What is the value that is going to be added? তো আইডিয়াটা হচ্ছে এরকম যে আমাদের এখানে প্রত্যেকটা প্রবাবিলিটি ভ্যালুই কিন্তু x by y এরকম ফরম্যাটের। এভরি প্রবাবিলিটি ভ্যালু ইজ অফ দ্য ফরম্যাট x by y, কারণ আমরা যেহেতু ফ্রিকোয়েন্সি থেকে ক্যালকুলেট করেছি, সো আমাদের উপরে একটা কোনো ভ্যালু থাকতেছে, নিচে একটা কোনো ভ্যালু থাকতেছে, সো x by y ফরম্যাটে আমরা প্রবাবিলিটি গুলো ক্যালকুলেট করতেছি। এখন x by y এর পরিবর্তে আমরা যেটা করব, আমরা উপরে একটা ভ্যালু অ্যাড করব k। k is a constant value। k এর ভ্যালুটা সাধারণত স্মলই হয়, তুমি 0.2 0.4 0.5 রাখতে পারো, 1 ও রাখতে পারো, k can be 1 also, সাধারণত একটা স্মল ভ্যালুই রাখা হয়। আচ্ছা, উপরে আমি একটা কনস্ট্যান্ট অ্যাড করব k, আর নিচে আমি একটা ভ্যালু অ্যাড করব যেটা হচ্ছে dk। সো দিস ইজ দ্য আইডিয়া যে আমার যতগুলো প্রবাবিলিটি ভ্যালু আছে, প্রত্যেকটা প্রবাবিলিটি ভ্যালুর জন্য উপরে আমি একটা কনস্ট্যান্ট অ্যাড করব k, আর নিচে একটা ভ্যালু অ্যাড করব যেটা হচ্ছে dk। নাও হোয়াট ইজ d? k তো বুঝলাম, k উই আন্ডারস্ট্যান্ড যে কোনো একটা কনস্ট্যান্ট। হোয়াট ইজ d? d হচ্ছে গিয়ে নাম্বার অফ ভ্যালুস ফর দ্যাট র্যান্ডম ভ্যারিয়েবল or number of possible options for that random variable। তার মানে তুমি যদি আউটলুকের কথা চিন্তা করো, আউটলুকের ক্ষেত্রে d এর ভ্যালু হচ্ছে 3, তার কারণ আউটলুকের কিন্তু তিনটা ভ্যালু হতে পারে, সানি, ওভারকাস্ট এবং রেইনি। সো তুমি যদি আউটলুকের কোনো একটা প্রবাবিলিটিকে চেঞ্জ করার চিন্তা করো, তাহলে তোমার d এর ভ্যালু হবে 3। আবার তুমি যদি হিউমিডিটির কথা চিন্তা করো, সেক্ষেত্রে তোমার d এর ভ্যালু হবে 2, কারণ হিউমিডিটির দুইটা ভ্যালু হতে পারে, একটা হচ্ছে হাই আর একটা হচ্ছে নরমাল। সো তুমি যে র্যান্ডম ভ্যারিয়েবলের প্রবাবিলিটিকে স্মুদিং করতেছো, সেই র্যান্ডম ভ্যারিয়েবলের যতগুলো পসিবল ভ্যালুজ আছে বা অপশনস আছে, দ্যাট ইজ d। সো প্রত্যেকটা প্রবাবিলিটি ভ্যালুকে আমরা যদি এইভাবে একটু চেঞ্জ করে নেই, তাহলে আমাদের ল্যাপ্লাসিয়ান স্মুদিং অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, এবং কোনো একটা প্রবাবিলিটি ভ্যালু 0 হলেও সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে না। So let's see how we can do this for this example. আমরা যে এক্সাম্পলটা এর আগে সলভ করলাম, দ্যাট ইজ সানি, হট, নরমাল, ফলস, এটার ক্ষেত্রে আমরা ল্যাপ্লাসিয়ান স্মুদিং করতে পারতাম কিভাবে সেটা দেখাই। আচ্ছা, তো এখানে এটা তো 3 ছিল আর এটা 2 ছিল। আচ্ছা, সো এখানে যদি আমরা ল্যাপ্লাসিয়ান স্মুদিং করি, তো আমার প্রথম ভ্যালুটা হচ্ছে 3/9, এটা আমরা পেয়েছিলাম এখান থেকে, সানি গিভেন ইয়েস, সো ফ্রম দ্য টেবল অফ আউটলুক। তাহলে 3/9 এর পরিবর্তে আমরা লিখব 3 + 1। লেটস সে আমরা k এর ভ্যালু 1 ধরলাম, আমি সিম্পলটাই দেখাচ্ছি। লেটস সে আমরা k এর ভ্যালু 1 ধরলাম, 1 ধরলে সবচেয়ে সিম্পল। যদি আমি ফ্র্যাকশন ধরি তখন আমাকে আবার d দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে। আচ্ছা, k এর ভ্যালু আমি 1 ধরলাম, তাহলে উপরে আসতেছে 3 + 1, আর নিচে ছিল 9, নিচে আসতেছে 9 + 3। 3 × 1 হচ্ছে 3। তো 3 কেন? তার কারণ হচ্ছে আউটলুকের তিনটা ভ্যালু হতে পারে, সানি, ওভারকাস্ট এবং রেইনি। সো উপরে আসতেছে 3 + 1, আর নিচে আসতেছে 9 + 3। এরপরে আমাদের ছিল টেম্পারেচার। টেম্পারেচারের ভ্যালু হট, সো হট গিভেন ইয়েস হচ্ছে এই যে 2/9। তাহলে এটার পরিবর্তে আমরা উপরে লিখব 2 + 1, প্রত্যেকটার ক্ষেত্রে উপরে +1 হবে, দ্য সেম কনস্ট্যান্ট, আর নিচে লিখব 9 + 3। ক্যান এভরিওয়ান ফলো মি? সবাই কি ফলো করতে পারছো এখানে কি করছি? Is it understood what I am doing here? Yes, ma'am. আচ্ছা, এরপরে হিউমিডিটি। তো হিউমিডিটির ভ্যালু ছিল নরমাল, তো নরমাল গিভেন ইয়েস হচ্ছে 6/9। তো 6/9 এর পরিবর্তে আমি লিখব, উপরে লিখব 6 + 1, আর নিচে কি লিখব বলো তো? 9 + কত লিখব? What should be written here? উপরে লিখতেছি 6 + 1, আর নিচে কি লিখব? 9 +? Okay, can anyone tell me what should be here? How many values does humidity have? No, ma'am. 4. Okay, so this should be 2. তাহলে 6 + 1 divided by 9 + 2. তারপরে হচ্ছে উইন্ডি, সো ফলস গিভেন ইয়েস, ফলস গিভেন ইয়েস ছিল 6/9। তাহলে this should be also be 6 + 1 divided by 9 + 2, and the last value was 9/14, which comes from the play golf table.
সো এখানেও আমরা লিখবো 9 প্লাস 1, আর প্লে গলফেরও তো দুইটাই ভ্যালু, ইয়েস এবং নো, সো নিচে হবে 14 প্লাস 2। সো ল্যাপ্লাসিয়ান স্মুদিং করতে গেলে তাহলে আমি কি করব, আমি উপরে একটা স্মল কনস্ট্যান্ট অ্যাড করব এবং নিচে অ্যাড করব দ্য নাম্বার অফ অপশনস ফর দ্যাট র্যান্ডম ভ্যারিয়েবল মাল্টিপ্লাইড বাই দ্যাট স্মল কনস্ট্যান্ট। তো আমি যদি কি এর ভ্যালু 1 ধরি তাহলে আমার এইভাবে কিন্তু ক্যালকুলেশনটা আসবে। এবং এটা কিন্তু আমাকে করতে হবে, ইফ আই এম ইউজিং ল্যাপ্লাসিয়ান স্মুদিং আই হ্যাভ টু ইউজ ইট ফর এভরি ক্যালকুলেশন, সব ক্যালকুলেশনের জন্য। ব্যাপারটা এমন না যে শুধুমাত্র জিরো থাকলেই ইউজ করব বা অনলি জিরো প্রবাবিলিটির জন্য ইউজ করব, ইট ইজ নট লাইক দ্যাট। যখন আমি ল্যাপ্লাসিয়ান স্মুদিং ইউজ করতেছি আই এম গোইং টু ইউজ ইট ওয়েদার দেয়ার ইজ জিরো অর নট। এবং এটা সবসময় ইউজ করাটাই সেফ, কারণ আমি তো আসলে জানি না যে কোন ডেটা সেটে আমি জিরো পাবো বা কোন ক্যালকুলেশনে জিরো চলে আসবে, এটা তো আমার আগে থেকে জানা পসিবল না। সো ইটস সেফ টু ইউজ দিস স্মুদিং টেকনিক whenever I am designing or whenever I am coding for a naive based classifier. আচ্ছা, এখন নো এর ক্ষেত্রে কি হবে, নো এর ক্ষেত্রেও তাহলে সেম। নো এর ক্ষেত্রে আমাদের প্রথমটা ছিল 2/5, তাহলে সেটা হবে 2 + 1 / 5 + 3। তারপরেরটা ছিল 2/5, এটাও হবে 2 + 1 / 5 + 3। তারপরটা ছিল 1/5, so this will be 1 + 1 / 5 + 2 and like that. সো নো এর ক্ষেত্রেও তাহলে সেম ওয়েতে আমি ল্যাপ্লাসিয়ান স্মুদিংটা ইউজ করতে পারি। তো এটা ইউজ করার বেনিফিট কি, বেনিফিট হচ্ছে এই যে দেখো ওভারকাস্টের ক্ষেত্রে আমাদের 0/5 যে চলে আসছিল, এটা কিন্তু এখন আর 0/5 থাকবে না, এটা হয়ে যাবে 0 + 1 / 5 + 3। সো দিস উইল টার্ন ইনটু আ স্মল পজিটিভ কনস্ট্যান্ট, এবং আমরা কিন্তু প্রোডাক্ট করতে পারবো এবং প্রোডাক্ট করে আমরা ক্লাসিফায়ারটাকে প্রপারলি ইউজ করতে পারবো। দ্যাটস ওয়াই উই শুড ইউজ ল্যাপ্লাসিয়ান স্মুদিং whenever we are using naive based classifier. আদারওয়াইজ যে কোনো একটা ডেটা সেট থেকে জিরো প্রবাবিলিটি আসলেই আমার ক্লাসিফায়ার হ্যাং করবে, এটা আর রেজাল্ট দিতে পারবে না, এন্ড দ্যাট ইজ নট আ ভেরি গুড ডিজাইন। সো আমি যদি ল্যাপ্লাসিয়ান স্মুদিংটা ইউজ করি তাহলে আমাকে যে ডেটা সেটই দেওয়া হোক না কেন, আই ক্যান প্রোভাইড সাম রেজাল্ট। আমি বলতে পারবো যে আননোন অবজেক্টটা কোন ক্লাসে ক্লাসিফাই করতে হবে। তো আমরা কি ল্যাপ্লাসিয়ান স্মুদিং টেকনিকটা বুঝলাম? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইজ ইট আন্ডারস্টুড? বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, তো তোমাদের ক্লাস থেকে আমি কোনো রেসপন্সই পাচ্ছি না। তোমাদের এতগুলো স্টুডেন্ট, একজন স্টুডেন্টই শুধু প্রত্যেকটা কথায় জি ম্যাম বলতেছে। তো আমি বুঝতেছি যে সে বুঝতে পারছে, তোমাদের বাকিদের কি অবস্থা সেটা আসলে আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, এনিওয়ে, তোমাদের এক্সামে যখন কোশ্চেন দেওয়া হবে ফ্রম naive based classifier, প্রবাবলি ল্যাপ্লাসিয়ান স্মুদিং সহই করতে দেওয়া হবে, সাধারণত তাই হয়। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো তাহলে দেখবা যে ল্যাপ্লাসিয়ান স্মুদিং ইউজ করতে বলা হয়। সো তোমাদের কিন্তু টেকনিকটা বুঝতে হবে, এবং এক্সামে যদি নাইভ বেস থেকে কোশ্চেন দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই ট্রেনিং স্টেপ এবং টেস্টিং স্টেপ দুটাই ক্লিয়ারলি দেখাতে হবে। তুমি যদি ট্রেনিংটা না দেখাও তোমার কিন্তু অর্ধেক মার্কস কাটা। সো ফার্স্ট ইউ হ্যাভ টু কনস্ট্রাক্ট দ্য টেবলস, দেন ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি ভ্যালুস। আচ্ছা, তো এখন আমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ, এখান থেকে আর কিছু নাই। সো তোমরা 2 মিনিটের একটা ব্রেক নাও। আফটার আ 2-minute break I am going to start the next chapter, which is the last chapter in our syllabus, মার্কভ মডেল। এবং আজকে আমরা মার্কভ মডেল অনেকটাই কমপ্লিট করে ফেলবো, আমাদের হয়তো আরেকটা ক্লাসের অর্ধেক লাগবে টু ফিনিশ দ্য হোল টপিক। সো টেক a 2-minute break and come back within 2 minutes.
Okay, so let's start the final chapter of our syllabus. So it's known as Markov model. So from the name, you can understand that this is another probability model. So you might ask, why do we need to learn another probabilistic model? Because we have already learned two. We have learned the full joint probability distribution table, from where we can actually calculate, or we can actually determine the value of any query or calculate any probability using inference by enumeration. We have learned how to use inference by enumeration in case of full joint distribution table. In the same way, we have learned another probabilistic model, which is known as Bayes-net or Bayesian network, and we have also seen how from the Bayes-net we can calculate the probability values using inference by enumeration again. So we have already learned two complete probabilistic models. So why do we not need to learn a third model? So the answer is, actually Markov model is not used for a network of multiple random variables. Markov model is used to model the behavior of a single random variable over different periods of time. So Markov model যেটা করা হয় সেটা হলো reasoning over time or space. Yes, it can be spatial also, but আমরা আমাদের ক্লাসে মার্কভ মডেলের যে এক্সাম্পল গুলো নিয়ে ডিসকাস করবো এগুলো হবে ওভার টাইম, টেম্পোরাল। দ্যাট ইজ আমরা টেম্পোরাল ডিস্ট্রিবিউশন নিয়ে ডিসকাস করব, স্পেশিয়ালটা নিয়ে আমরা এখানে ডিসকাস করব না। সো we are going to model the behavior of a single random variable over different instances of time. এই কারণে আমাদের একটা নতুন মডেল শেখা প্রয়োজন, যে আমরা এতদিন পর্যন্ত যে মডেলগুলো শিখে এসেছি সেই সবগুলোতেই আমরা মাল্টিপল র্যান্ডম ভ্যারিয়েবলস এর মধ্যে ইন্টারাকশন নিয়ে কাজ করেছি। বাট এখানে মাল্টিপল র্যান্ডম ভ্যারিয়েবল না, আমরা এখানে যেটা করব একটা সিঙ্গেল র্যান্ডম ভ্যারিয়েবলই ওভার ডিফারেন্ট পিরিয়ডস অফ টাইম আর ডিফারেন্ট ইনস্ট্যান্সেস অফ টাইম কিভাবে ভ্যারিয়েবলটার ভ্যালু চেঞ্জ হচ্ছে বা একটা নির্দিষ্ট সময় পরে ভ্যারিয়েবলটার ভ্যালু কি হতে পারে, এই জিনিসটাকে আমরা মডেলিং করব ইন আ মার্কভ মডেল। এবং এটা কিন্তু অনেক ইউজ আছে, স্পিচ রিকগনিশন, রোবট লোকালাইজেশন, ইউজার অ্যাটেনশন, মেডিকেল মনিটরিং, লটস অফ ইউজেস অফ মার্কভ মডেল। যেমন একটা খুব পপুলার ইউজ হচ্ছে গুগলের পেজ র্যাঙ্ক সিস্টেম। তোমরা দেখবা যখন তোমরা কোনো মানে when you are searching for something, let's say তুমি কক্সবাজার যাবা ঘুরতে, তো তুমি হোটেল সার্চ দিলা বা তুমি ফ্লাইট সার্চ দিলা, এরপর দেখবা নেক্সট কয়েকদিন এগুলো রিলেটেড অ্যাডই তোমার কাছে কিন্তু বারবার আসতেছে। তো এটাও কিন্তু মার্কভ মডেলের একটা ইউসেজ, যে তোমার তোমার সার্চ হিস্ট্রির উপর ডিপেন্ড করে সে ডিসিশন নিচ্ছে যে আজকে থেকে একদিন পর বা 2 দিন পর বা 3 দিন পর বা 1 মাস পর তুমি কোন টপিকে সার্চে ইন্টারেস্টেড হতে পারো, সেই অনুযায়ী সে তোমাকে কিন্তু ফিডব্যাক দিচ্ছে, সেই অনুযায়ী সে তোমাকে অ্যাড শো করতেছে যেগুলোর প্রতি হয়তো তুমি ইন্টারেস্টেড হতে পারো। সো মার্কভ মডেলের আরো অনেক ইউজ আছে, যেমন মেডিকেল মনিটরিং। একজন পেশেন্টের কারেন্ট সিচুয়েশন বা কারেন্ট সিমটমস এর উপর ডিপেন্ড করে তুমি একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করলা যে আজকে থেকে 1 সপ্তাহ পরে পেশেন্টের অবস্থা কি হতে পারে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য পেশেন্ট বিইং দিস ওয়ে অর দ্যাট ওয়ে। তো এগুলো সবই কিন্তু মার্কভ মডেল ইউজ করে করা পসিবল। তো লেটস সি হাউ উই ক্যান অ্যাকচুয়ালি ডিজাইন আ মার্কভ মডেল। তো আমরা যে মার্কভ মডেলটা এখানে দেখবো আমাদের এই কোর্সের জন্য, দ্যাট ইজ দ্য ভেরি প্রিমিটিভ ওয়ান, ভেরি ফার্স্ট ওয়ান। মার্কভ মডেলের অনেক রকম টাইপ আছে এন্ড লটস অফ টাইপস অফ কমপ্লেক্সিটিস। তো আমরা সবচেয়ে প্রিমিটিভটা দেখবো, সবচেয়ে ইজিটা, which is known as ফার্স্ট অর্ডার মার্কভ মডেল। আমরা যে মার্কভ মডেলটা এখানে শিখতে যাচ্ছি সেটার নাম হচ্ছে ফার্স্ট অর্ডার মার্কভ মডেল, এন্ড ইটস দ্য মোস্ট সিম্পল ওয়ান। তো এটাকে ফার্স্ট অর্ডার মার্কভ মডেল কেন বলা হয়, তার কারণ হচ্ছে in this model it is assumed that every state of a random variable is influenced by only its previous state and not the states before that. আমি একটু এক্সপ্লেইন করতেছি। প্রথমে এক্সপ্লেইন করে what is a state. Value of x at a given time is called a state. Value of x at a given time, তার মানে x হচ্ছে কি এখানে আমাদের র্যান্ডম ভ্যারিয়েবল, যে র্যান্ডম ভ্যারিয়েবলটার ওভার দ্য টাইম পিরিয়ড আমি বিহেভিয়ারটা মডেলিং করতে চাচ্ছি, দ্যাট র্যান্ডম ভ্যারিয়েবল ইজ নোন অ্যাজ এক্স। তো এক্স এর লেটস কোনো একটা টাইমে এক্স এর ভ্যালুকে আমরা বলছি x1, সো দ্য স্টেট অফ এক্স অ্যাট দ্যাট স্পেসিফিক টাইম ইজ x1। এর পরবর্তী টাইম ইনস্ট্যান্সে আমরা স্টেটটাকে বলছি x2, তার পরবর্তী টাইম ইনস্ট্যান্সে আমরা স্টেটটাকে বলছি x3, তার পরবর্তী টাইম ইনস্ট্যান্সে স্টেটটাকে বলছি x4। তো র্যান্ডম ভ্যারিয়েবল কিন্তু একটাই সিঙ্গেল এক্স, ডিফারেন্ট টাইম ইনস্ট্যান্সে তার স্টেট গুলোকে আমি ডিফারেন্ট নাম্বার দিয়ে লেবেলিং করছি। যেমন লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। লেটস সে আজকের দিনের টেম্পারেচার,
আজকের দিনের টেম্পারেচারের ভ্যালু হতে পারে সানি অর রেইনি। তো লেটস সে আমি বললাম যে আজকের দিনের টেম্পারেচার সানি এন্ড আই এম কলিং ইট x1। আমি এই ভ্যালুটাকে বলছি x1। সো আমি আজকের দিনের টেম্পারেচার সানি বলছি, মানে হচ্ছে প্রবাবিলিটি অফ x1 বিং সানি ইজ 1 এন্ড প্রবাবিলিটি অফ x1 বিং রেইনি ইজ 0। যেহেতু আমি বলে দিয়েছি যে আজকের দিনের টেম্পারেচারটা সানি, এখন লেটস সে আমি ক্যালকুলেট করতে চাচ্ছি আগামীকালের টেম্পারেচার কত হবে। সেটাকে আমি ইন্ডিকেট করলাম x2 দিয়ে। অথবা আমি ক্যালকুলেট করতে চাচ্ছি আজকে থেকে 5 দিন পরের টেম্পারেচার কত হবে। তো আজকে যদি x1 হয়, 5 দিন পরে হচ্ছে x6। তো আমি x6 এর প্রবাবিলিটি ক্যালকুলেট করতে চাচ্ছি। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ x6 ইকুয়াল টু সানি এন্ড হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ x6 ইকুয়াল টু রেইনি, এটা আমি ক্যালকুলেট করতে চাচ্ছি। লাইক দ্যাট, যে ডিফারেন্ট টাইম ইনস্ট্যান্সে কোনো একটা র্যান্ডম ভ্যারিয়েবলের স্টেট কি হতে পারে বা ভ্যালু কি হতে পারে সেটাকে আমি ইন্ডিকেট করতেছি ডিফারেন্ট নাম্বার দিয়ে। সো স্টেট কি সেটা আমরা বুঝলাম। এখন যেটা আমি বললাম যে ফার্স্ট অর্ডার মার্কভ মডেলে an assumption is made that every state is dependent only on its previous state. That means every state is influenced by only on its previous state and not the states before that. প্রত্যেকটা স্টেট শুধুমাত্র এর প্রিভিয়াস স্টেট দিয়ে ইনফ্লুয়েন্সড হচ্ছে এবং তার আগের স্টেটগুলো এটাকে কোনো ইনফ্লুয়েন্স করতেছে না। আইডিয়ালি হয়তো সেটা হবে না। আইডিয়ালি আমরা হয়তো শুধু আজকের ওয়েদারের উপর ডিপেন্ড করে আগামীকালের ওয়েদারের ডিসিশন নিব না। আমরা হয়তো প্রিভিয়াস এক সপ্তাহের ওয়েদারও দেখবো, যে যদি প্রিভিয়াস এক সপ্তাহের ওয়েদার দেখা যায় রেইনি কন্টিনিউ করতেছে তাহলে কিন্তু রেইন হওয়ার প্রবাবিলিটিটা বেশি। তো আইডিয়ালি হয়তো সেটা দ্য কেস, কিন্তু আমরা যেহেতু এখানে সবচেয়ে সিম্পল ফর্মের মার্কভ মডেলটা দেখতেছি, আমরা এখানে ধরে নিচ্ছি যে প্রত্যেকটা স্টেট শুধুমাত্র তার প্রিভিয়াস স্টেটের উপর ডিপেন্ডেন্ট, বাকি স্টেটগুলোর কোনো ইনফ্লুয়েন্স এটার উপরে নাই। সো ইটস লাইক দিস। এখানে যে নেটওয়ার্কটা দেখানো হচ্ছে বা যে ইন্টারঅ্যাকশন গুলো দেখানো হচ্ছে, লেটস সে x1 ইজ দ্য ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন। তার মানে আমরা x1 থেকে শুরু করতেছি। x1 ইনফ্লুয়েন্সেস x2, x2 ইনফ্লুয়েন্সেস x3, x3 ইনফ্লুয়েন্সেস x4 and so on up to wherever we want to go. So একটা স্টেট তার পরবর্তী স্টেটকে ইনফ্লুয়েন্স করতেছে এবং এইভাবে একটা চেইনের মতো এটা চলতেছে। দিস ইজ কানেক্টেড লাইক আ চেইন and this is known as first order Markov model. এখন এটা কিন্তু আমরা যদি বেজনেটের মতো করে কনসেপ্টটা চিন্তা করি, সেক্ষেত্রে ইফ ইট ইজ আ বেজনেট, সেক্ষেত্রে আমাদের কি কি প্রবাবিলিটি দরকার ছিল বলতো? আমাদের প্রবাবিলিটি দরকার হচ্ছে ডেফিনেটলি ইনিশিয়াল প্রবাবিলিটিটা দরকার, দ্যাট ইজ প্রবাবিলিটি x1। আর বাকি প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য বা বাকি প্রত্যেকটা স্টেটের জন্য আমাদের যে প্রবাবিলিটিটা প্রয়োজন সেটা হচ্ছে প্রবাবিলিটি xt given xt minus 1. So for x1 we need probability x1, for x2 we need probability x2 given x1, for x3 we need probability x3 given x2, for x4 we need probability x4 given x3। এবং এই প্রবাবিলিটি গুলো যদি সব থাকে আমার কাছে গিভেন থাকে, তাহলে কিন্তু আমি এই মডেল থেকে যে কোনো ধরনের কুইরি আলটিমেটলি আনসার করতে পারবো। তো কিভাবে এই মডেল থেকে প্রবাবিলিটি ক্যালকুলেট করা হয় সেটা আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিব একটু পরেই। বাট ফর নাও লেটস লুক এট দ্য স্ট্রাকচার অফ দ্য মার্কভ মডেল। সো আমাদের তাহলে কি কি প্যারামিটার দরকার? ফার্স্ট অফ অল ট্রানজিশন প্রবাবিলিটিস অর ডাইনামিক্স, তার মানে এই যে গিভেন এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি গুলো এগুলো আমাদের দরকার। স্পেসিফাই হাউ দ্য স্টেট ইভলভস ওভার টাইম, অলসো ইনিশিয়াল স্টেট প্রবাবিলিটিস। সো এগুলো হচ্ছে গিয়ে আমার প্যারামিটার। প্রত্যেকটা স্টেট তার প্রিভিয়াস স্টেটের উপর কিভাবে ডিপেন্ডেন্ট সেটা লাগবে, প্লাস হচ্ছে ইনিশিয়াল স্টেট প্রবাবিলিটি গুলোও লাগবে টু কনস্ট্রাক্ট দ্য কমপ্লিট মার্কভ মডেল। আচ্ছা, এখন দেয়ার ইজ অ্যানাদার স্ট্রং অ্যাজাম্পশন ইন আ মার্কভ মডেল। আমি তো একটা অ্যাজাম্পশন বললামই ফার্স্ট অর্ডার মার্কভ মডেলের ক্ষেত্রে, যেটা হচ্ছে যে একটা স্টেট শুধুমাত্র তার প্রিভিয়াস স্টেট দ্বারা ইনফ্লুয়েন্সড হচ্ছে, অন্য স্টেটগুলোর সাথে কোনো ডিরেক্ট ইন্টারাকশন নাই। দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যাজাম্পশন। দেয়ার ইজ অ্যানাদার অ্যাজাম্পশন হুইচ ইজ ইভেন স্ট্রঙ্গার, which is known as the stationarity assumption. Transition probabilities are the same at all times. This is known as the stationarity assumption. Transition probabilities are the same at all times. So এটা কি মিন করে যে transition probabilities are the same at all times? এটা মিন করে যে x2 যেভাবে x1 এর উপর ডিপেন্ডেন্ট, x3 ঠিক একইভাবে x2 এর উপর ডিপেন্ডেন্ট, x4 ঠিক একইভাবে x3 এর উপর ডিপেন্ডেন্ট। সো বেসিক্যালি আমার এই প্রত্যেকটা কন্ডিশনাল প্রবাবিলিটির জন্য আমার কিন্তু আসলে আলাদা আলাদা টেবিল কনস্ট্রাক্ট করার প্রয়োজন নাই। I can just construct a single table which is probability xt given xt minus 1.
সো এই প্রত্যেকটা র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য আমার আলাদা আলাদা টেবিল কনস্ট্রাক্ট করার প্রয়োজন নাই। আমি একটা সিঙ্গেল টেবিল কনস্ট্রাক্ট করতে পারি যেটা হচ্ছে প্রবাবিলিটি xt গিভেন xt মাইনাস 1, এবং এই প্রবাবিলিটির ভ্যালুগুলোকেই কিন্তু আমি x2 গিভেন x1 এর ক্ষেত্রেও ইউজ করতে পারি, x3 গিভেন x2 এর ক্ষেত্রেও ইউজ করতে পারি, x4 গিভেন x3 এর ক্ষেত্রেও ইউজ করতে পারি। তার মানে কি? তার মানে হচ্ছে, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। লেটস সে আজকের দিনের টেম্পারেচারটা সানি, তো আমি এখন ক্যালকুলেট করার চেষ্টা করতেছি যে আগামীকালের আজকের দিনের ওয়েদারটা সানি, তো আমি ক্যালকুলেট করার চেষ্টা করতেছি যে আগামীকালের ওয়েদারটা সানি হওয়ার প্রবাবিলিটি কত, আগামীকালের ওয়েদারটা রেইনি হওয়ার প্রবাবিলিটি কত। এখন যেহেতু আজকে সানি, লেটস সে আমি বললাম যে ওকে আগামীকালের ওয়েদার সানি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.8 এবং আগামীকালের ওয়েদার রেইনি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.2। এটা আমি বললাম যে যেহেতু আজকে সানি, আগামীকাল সানি হওয়ার প্রবাবিলিটি 0.8 আর আগামীকাল রেইনি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.2। আচ্ছা, এখন লেটস সে আজকে থেকে এক সপ্তাহ পর, আজকে তো স্যাটারডে, তো লেটস সে নেক্সট স্যাটারডেতে সেম সিচুয়েশন। আমি বললাম যে আজকের দিনটা সানি, এখন আগামীকালের ওয়েদারটা সানি হওয়ার প্রবাবিলিটি কত, রেইনি হওয়ার প্রবাবিলিটি কত। দ্য অ্যান্সার ইজ গোইং টু বি দ্য সেম। যেহেতু আমি একটা দিনের উপর ডিপেন্ড করে পরবর্তী দিনে ডিসিশন নিচ্ছি, তো নেক্সট স্যাটারডেটাও যদি সানি হয় তাহলে কিন্তু আমি সেম কথাই বলবো যে আগামীকাল সানি হওয়ার প্রবাবিলিটি 0.8 আর রেইনি হওয়ার প্রবাবিলিটি 0.2। কারণ আজকে থেকে এক বছর পরে যদি আমি সেম কথা বলি যে আজকের দিনটা সানি, আগামীকাল রেইনি হওয়ার প্রবাবিলিটি কত, দ্য অ্যান্সার ইজ গোইং টু বি সেম, যে আগামীকাল সানি হওয়ার প্রবাবিলিটি 0.8 আর রেইনি হওয়ার প্রবাবিলিটি 0.2। So it doesn't actually matter at what instance of time we are considering these transition probabilities. The assumption is that the transition probabilities are going to be the same at all times. So x2 টা x1 এর উপর যেভাবে ডিপেন্ডেন্ট বা যেভাবে ট্রানজিশন হচ্ছে, x3 টা x2 এর উপর ঠিক একইভাবে ডিপেন্ডেন্ট, আবার x4 টা x3 এর উপরে ঠিক একইভাবে ডিপেন্ডেন্ট। So that's why we just need a single table of transition probabilities and we can use the same values for whatever probability we are trying to calculate. So আমরা যে ট্রানজিশন প্রবাবিলিটিটাই চাই না কেন, আমরা ওই টেবিলটা থেকে লুক আপ করে নিতে পারি, কারণ আমরা অ্যাজিউম করে নিচ্ছি দে আর গোইং টু বি দ্য সেম অ্যাট অল টাইমস। এই কনসেপ্টটা কি বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? তো আমরা বেসলেটে যেমন x2 গিভেন x1 এর জন্য একটা আলাদা টেবিল তৈরি করতাম, এটার জন্য আলাদা, এটার জন্য আলাদা, এখানে আমরা কোনো আলাদা টেবিল তৈরি করব না, এখানে আমরা একটা সিঙ্গেল টেবিল তৈরি করব এবং সবগুলোর জন্যই ওই সেম টেবিলটাই আমরা ইউজ করব, বিকজ উই আর অ্যাজিউমিং দ্য টেবলস আর গোইং টু বি সেম ফর অল দ্য কন্ডিশনাল প্রবাবিলিটিস। আচ্ছা, এখন লেট মি গো টু অ্যান এক্সাম্পল। আমি থিওরিটিক্যাল পার্টগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো, বা এগুলো আসলে খুব বেশি কিছু দেখারও নাই, আমরা এক্সাম্পলে চলে যাই ডিরেক্ট। আমি একটা এক্সাম্পল দিয়ে একটু দেখাই যে কিভাবে আমরা একটা মার্কআপ মডেল থেকে কোনো প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারি, কারণ এক্সাম্পল দিয়ে যদি দেখাই তাহলে তোমাদের কাছে ব্যাপারগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে হাউ থিংস আর ডান। আচ্ছা, লেটস সে আমরা যে এক্সাম্পলটা ইউজ করতেছি সেটা ওয়েদার র্যান্ডম ভ্যারিয়েবলের জন্যই। তো ভ্যারিয়েবলটার নাম দেওয়া হয়েছে এক্স এবং এটা দুটো ভ্যালু হতে পারে, একটা হচ্ছে রেইন আর একটা হচ্ছে সান। তো একটা ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে দেওয়া আছে হুইচ ইজ 1 সান, তার মানে হচ্ছে টুডে ইজ আ সানি ডে। So the probability of the weather being sunny is 1 and the probability of the weather being rainy is 0. So basically এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে probability x1 equal to sun, this is 1, and probability x1 equal to rain, this is 0. সো ওয়েদার র্যান্ডম ভ্যারিয়েবলটা দুটো ভ্যালু হতে পারে, একটা হচ্ছে সান আর একটা হচ্ছে রেইন, এবং প্রবাবিলিটি x1 ইকুয়াল টু সান হচ্ছে 1 আর প্রবাবিলিটি x1 ইকুয়াল টু রেইন হচ্ছে 0। তার মানে ইনিশিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে টুডে ইজ আ সানি ডে। আচ্ছা, এটা দিয়ে দেওয়া আছে, আর একটা জিনিস দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি টেবল বা ট্রানজিশন প্রবাবিলিটি টেবল। তো xt given xt minus 1, so xt minus 1 টা হচ্ছে প্রিভিয়াস স্টেট আর xt টা হচ্ছে কারেন্ট স্টেট। তো সান গিভেন সান, তার মানে আগের দিন সানি হলে পরের দিন সানি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.9। রেইন গিভেন সান, তার মানে আগের দিন সানি হলে পরের দিন রেইনি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.1। সান গিভেন রেইন হচ্ছে 0.3 আর রেইন গিভেন রেইন হচ্ছে 0.7। তাহলে এই কন্ডিশনাল প্রবাবিলিটি গুলো প্রোভাইড করা আছে এবং এটাকে কিন্তু আমরা চাইলে ফিগার হিসেবেও দেখাতে পারি। আচ্ছা, এটা না দেখলেও চলবে, you don't need to see this but you should see this. This is known as the state transition diagram. এই ডায়াগ্রামটাকে বলা হয়ে থাকে স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম এবং এখানে ফিগার দিয়ে শো করা হচ্ছে যে
কন্ডিশনাল প্রবাবিলিটি গুলো কি হতে পারে। যেমন সান গিভেন সান হচ্ছে 0.9, সো সানের মধ্যে একটা সেলফ লুপ দেওয়া হয়েছে যেখানে লেখা হয়েছে 0.9। তারপরে রেইন গিভেন সান হচ্ছে 0.1, সো রেইন গিভেন সান, সো সান থেকে রেইনের দিকে একটা অ্যারো দেওয়া হয়েছে এবং ভ্যালুটা লেখা হয়েছে 0.1। সান গিভেন রেইন হচ্ছে 0.3, তো যেহেতু সান গিভেন রেইন, সো রেইন থেকে সানের দিকে একটা অ্যারো দেওয়া হয়েছে যেখানে লেখা হয়েছে 0.3। আর রেইন গিভেন রেইন হচ্ছে 0.7, সো রেইনের মধ্যে একটা অ্যারো দিয়ে লেখা হয়েছে 0.7। সো এই ফিগারটাতে বা এই ডায়াগ্রামটাতে কিন্তু এই টেবিলের কন্ডিশনাল প্রবাবিলিটি গুলাই ডায়াগ্রাম হিসাবে বা ফিগার হিসাবে শো করা হয়েছে। তো দিস আর দ্য ভ্যালুজ অর দিস আর দ্য থিংস দ্যাট আর গিভেন, এগুলো দিয়ে দেওয়া আছে। এখন লেটস সে তোমাকে ক্যালকুলেট করতে বলা হলো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট x2 ইকুয়াল টু সান। সো তোমাকে কি কি বলা আছে, একটা বলা আছে হচ্ছে প্রবাবিলিটি x1 ইকুয়াল টু সান হচ্ছে 1, আর প্রবাবিলিটি x1 ইকুয়াল টু রেইন হচ্ছে 0, এটা বলা আছে, প্লাস এই ডায়াগ্রামটা দেওয়া আছে। তো এই ডায়াগ্রামটা কি মিন করতেছে, এটা মিন করতেছে প্রবাবিলিটি সান গিভেন সান হচ্ছে 0.9, প্রবাবিলিটি সান গিভেন রেইন হচ্ছে 0.3, প্রবাবিলিটি রেইন গিভেন সান হচ্ছে 0.1, আর প্রবাবিলিটি রেইন গিভেন রেইন হচ্ছে 0.7। সো এই ডায়াগ্রামটা এটা মিন করতেছে। এখন তুমি ক্যালকুলেট করতে চাচ্ছ প্রবাবিলিটি x2 ইকুয়াল টু সান, তার মানে আজকের ওয়েদারটা সানি, তুমি ক্যালকুলেট করতে চাচ্ছ আগামীকালের ওয়েদার সানি হওয়ার প্রবাবিলিটি কত। দ্যাট ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু calculate from here. আচ্ছা, if you want to calculate the probability of x2 equal to sun, then this is the way you should do it. তো যখন x2 equal to sun তুমি ক্যালকুলেট করবা, তখন যেহেতু আমাকে তো ডিরেক্টলি x2 equal to sunটা বলে দেওয়া নাই, আমার কিছু কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে দেওয়া আছে এবং কিছু ইনিশিয়াল প্রবাবিলিটি দিয়ে দেওয়া আছে। সো আমি যেটা করব, x2 equal to sun কে আমি লিখতে পারি probability x2 equal to sun, কমা x1 equal to sun plus probability x2 equal to sun, comma x1 equal to rain. So probability x2 equal to sun, comma x1 equal to sun plus probability x2 equal to sun, comma x1 equal to rain. So আমরা এখানে কি করলাম, আমরা এখানে x2 equal to sun এর সাথে দুইটা প্রবাবিলিটি আমরা ইনক্লুড করলাম এবং এই জয়েন্ট দুটাকে আমরা সান করলাম। অর্থাৎ x2 equal to sun এর সাথে প্রথমে জয়েন্ট প্রবাবিলিটি করলাম x1 equal to sun, তার সাথে অ্যাড করলাম হচ্ছে x2 equal to sun এর সাথে জয়েন্ট প্রবাবিলিটি x1 equal to rain। তো যেহেতু x1 এর দুটাই ভ্যালু হতে পারে সান এবং রেইন, সো এই দুটো জয়েন্টকে আমরা যখন যোগ করতেছি তখন ভ্যালুটা কিন্তু জাস্ট x2 equal to sunটাই থাকতেছে। এখন এই জয়েন্টগুলো তো আমাদের কাছে দেয়া নাই, আমাদের কাছে দেয়া আছে হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। তো জয়েন্টগুলোকে আমরা প্রোডাক্ট রুল দিয়ে ভাঙবো। তো প্রোডাক্ট রুল দিয়ে যদি ভাঙি তাহলে কি হবে, x2 equal to sun, x1 equal to sun, এটাকে আমরা লিখতে পারি probability x2 equal to sun given x1 equal to sun into probability x1 equal to sun plus probability x2 equal to sun given x1 equal to rain into probability x1 equal to rain. We have used the product rule here. Product rule টা তোমাদের মনে আছে বোধহয়, product rule টা ছিল যে probability xy equal to probability x given y into probability y. This was the product rule. এবং এটাই আমরা ইউজ করলাম। সো x2 equal to sun, comma x1 equal to sun, এটাকে আমরা লিখলাম x2 equal to sun given x1 equal to sun into x1 equal to sun। আবার এখানে কি সান রিলেটেড পসিবল অল কম্বিনেশনটা দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তোমার তো সান আর রেইন দুটাই ছিল তাই না, যদি আরেকটা থাকতো ওভারকাস্ট তাহলে তোমার এখানে আরেকটা টার্ম অ্যাড হতো। ঠিক আছে, জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা আমরা তিনটা ভ্যালুর জন্য একটা এক্সাম্পল দেখবো, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আপাতত জাস্ট দুইটা ভ্যালুর জন্য একটা এক্সাম্পল দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা প্রোডাক্ট রুল দিয়ে দুইটা টার্মকেই ভাঙলাম। এখন কিন্তু সবগুলো ভ্যালু আমাদের নোন, অল দা ভ্যালুজ আর নোন। যেমন x2 equal to sun given x1 equal to sun, এটা হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি 0.9। x1 equal to sun এটা দেওয়া আছে 1। x2 equal to sun given x1 equal to rain, এটা হচ্ছে এই যে 0.3। সান গিভেন রেইন, রেইন থেকে সানের দিকে যে অ্যারোটা আছে এটা ইন্ডিকেট করতেছে সান গিভেন রেইন। তো দিস ইজ 0.3 আর রেইনের প্রবাবিলিটি দেওয়া আছে 0.0, তাহলে আমার রেজাল্ট আসতেছে 0.9। সো প্রবাবিলিটি x2 ইকুয়াল টু সান হচ্ছে 0.9, তাহলে প্রবাবিলিটি x2 ইকুয়াল টু রেইন কত, 1 minus 0.9 which is 0.1। তাহলে
আমরা x1 ইকুয়াল টু সান এবং x1 ইকুয়াল টু রেইনের উপর ডিপেন্ড করে x2 ইকুয়াল টু সান এবং x2 ইকুয়াল টু রেইনের ভ্যালুটা ক্যালকুলেট করলাম, যেখানে x2 ইকুয়াল টু সানের ভ্যালুটা আসতেছে 0.9 আর x2 ইকুয়াল টু রেইনের ভ্যালুটা আসতেছে 0.1। আচ্ছা, এখন ধরো তোমাকে বলা হলো ইউ হ্যাভ টু ক্যালকুলেট প্রবাবিলিটি x3 ইকুয়াল টু সান। তোমাকে বলা হলো ক্যালকুলেট প্রবাবিলিটি x3 ইকুয়াল টু সান। এখন তোমার x1 টা দিয়ে দেওয়া আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি টেবিল দিয়ে দেওয়া আছে, তোমাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে x3। তুমি কিন্তু x1 থেকে ডিরেক্টলি x3 ক্যালকুলেট করতে পারবে না, কারণ যেহেতু আমরা ফার্স্ট অর্ডার মার্কভ মডেল ইউজ করতেছি, উই আর অ্যাজিউমিং দ্যাট এভরি স্টেট ইজ ডিপেন্ডেন্ট অনলি অন ইটস প্রিভিয়াস স্টেট। So if you want to calculate x3, the probability of the values of x3, then you have to first calculate the values of x2, then from there you have to calculate the values of x3. So মার্কভ মডেলে আমরা যখন প্রবাবিলিটি ক্যালকুলেট করব তখন আমরা x1 এর উপর ডিপেন্ড করে x2 কে ক্যালকুলেট করব, x2 এর উপর ডিপেন্ড করে x3 কে ক্যালকুলেট করব, x3 এর উপর ডিপেন্ড করে x4 কে ক্যালকুলেট করব। দ্যাটস দ্য ওয়ে টু ডু ইট। সো তোমাকে যদি এখন ক্যালকুলেট করতে বলা হয় প্রবাবিলিটি x3 ইকুয়াল টু সান, তাহলে তুমি x2 টা তো ক্যালকুলেট করে ফেলেছো। নাও ইউ গো অন টু দ্য নেক্সট স্টেপ এন্ড ইউ হ্যাভ টু নাও ক্যালকুলেট প্রবাবিলিটি x3 ইকুয়াল টু সান। তো কিভাবে ক্যালকুলেট করবা? যেভাবে আমি x1 এর উপর ডিপেন্ড করে x2 ক্যালকুলেট করলাম, ঠিক একইভাবে x2 এর উপর ডিপেন্ড করে x3 কে ক্যালকুলেট করতে হবে। সো আবার বলছি, যখন আমি x2 ইকুয়াল টু সান ক্যালকুলেট করলাম তখন আমি x1 এর সাথে জয়েন্ট করলাম, প্রোডাক্ট রুল দিয়ে ভাঙলাম এবং ভ্যালু বসালাম। এখন যখন আমি x3 ইকুয়াল টু সান ক্যালকুলেট করব তখন আমি x2 এর উপর ডিপেন্ড করব, দ্যাট ইজ x2 এর সাথে জয়েন্ট করব, প্রোডাক্ট রুল দিয়ে ভাঙবো এবং ভ্যালু বসাবো। এটা একটু ট্রাই করো, অন্তত যারা ক্লাস ফলো করার চেষ্টা করতেছো তারা এটা একটু ট্রাই করো, প্র্যাকটিস দিস, তাহলে তোমাদের কাছে টপিকটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো যেভাবে আমি x2 টা ক্যালকুলেট করেছি ডিপেন্ডিং অন x1, একই প্রসেসে তোমার x3 টা ক্যালকুলেট করতে হবে ডিপেন্ডিং অন x2। তো ট্রাই দিস। কারো যদি কমপ্লিট হয়, কোনো রেজাল্ট আসে, তাহলে আমাকে বলবা কত আসলো।
ফার্স্ট স্টেপে তো x3 ইকুয়াল টু সান x2 ইকুয়াল টু সান প্লাস হচ্ছে ম্যাম x3 ইকুয়াল টু সান কমা x2 ইকুয়াল টু রেইন এরকম হবে না ম্যাম? হ্যাঁ, ক্যালকুলেট করো, ভ্যালুগুলো বসাও, রেজাল্টটা কত আসে সেটা বলো। x2 given x1 এ যেমন এই স্টেট ট্রানজিশন ডায়াগ্রামটা থেকে প্রবাবিলিটি বসিয়েছো, x3 given x2 তেও সেম প্রবাবিলিটিটাই বসানো যাবে। তাহলে ম্যাম এই যে x3 ইকুয়াল টু সান গিভেন x2 ইকুয়াল টু সান এটা 0.9 বসাতে পারবো? হ্যাঁ, বসাতে পারবা। ম্যাম 1 এর বেশি আসে ম্যাম 1.83। আর কেউ কি করছো? এনিওয়ান এলস? আচ্ছা, আমি দেখিয়ে দিই। তো এটা আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি, প্রবাবিলিটি x3 ইকুয়াল টু সান। সো লেট মি গেট সাম স্পেস হিয়ার ফার্স্ট। আচ্ছা, এখন প্রবাবিলিটি x3 ইকুয়াল টু সান, এটাকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি x3 ইকুয়াল টু সান কমা x2 ইকুয়াল টু সান প্লাস প্রবাবিলিটি x3 ইকুয়াল টু সান কমা x2 ইকুয়াল টু রেইন। তো x2 ইকুয়াল টু সান এর সাথে জয়েন করলাম এবং x2 ইকুয়াল টু রেইন এর সাথে জয়েন করলাম। এখন এটাকে আমি লিখতে পারি প্রবাবিলিটি x3 ইকুয়াল টু সান given x2 equal to sun into probability x2 equal to sun, product rule দিয়ে, plus probability x3 equal to sun given x2 equal to sun into x2 equal to rain into probability x2 equal to rain. ভ্যালু যদি বসাই, x3 equal to sun given x2 equal to sun হচ্ছে 0.9, আর প্রবাবিলিটি x2 ইকুয়াল টু সান কত? এই যে আমরা আগের স্টেপে ক্যালকুলেট করেছি, দিস ইজ অলসো 0.9। তার সাথে যোগ হচ্ছে x3 ইকুয়াল টু সান গিভেন x2 ইকুয়াল টু রেইন, এটা 0.3, এটা আমরা আগের স্টেপে ইউজ করেছি। আর প্রবাবিলিটি x2 ইকুয়াল টু রেইন হচ্ছে 0.1, এটা যোগ করলে আসতেছে 0.84। So the result is 0.84. Probability x3 equal to sun আসতেছে 0.84. In that case, আমরা বলতে পারি আচ্ছা, যদি probability x3 equal to sun আসে 0.84, তাহলে আমরা probability x3 equal to rain কে বলতে পারি 1 minus 0.84, that is 0.16. তাহলে এটাও আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যদি x4 ক্যালকুলেট করতে বলা হয়, তাহলে আমরা আবার সেম ওয়েতে x3 এর উপর ডিপেন্ড করে x4 কে ক্যালকুলেট করতে পারবো।
আচ্ছা, so that is how we can calculate future probabilities from Markov model. Markov model এ initial probability যদি দেয়া থাকে এবং conditional probability টেবিলটা যদি দেয়া থাকে, তাহলে এই দুটো ইনফরমেশনের উপর বেস করে আমরা ফিউচার প্রবাবিলিটিস ক্যালকুলেট করতে পারি লাইক দিস, যে আমরা একবারে 4-5 স্টেপ সামনে যেতে পারবো না, আমাদের ওয়ান স্টেপ করে সামনে গিয়ে ক্যালকুলেট করতে হবে। সো তোমার এক্সামে যদি এরকম একটা কোশ্চেন থাকে, লেটস সে আমি বললাম যে আজকের টেম্পারেচারটা হট, তাহলে ডে আফটার টুমরো টেম্পারেচার কোল্ড হওয়ার প্রবাবিলিটি কত? তাহলে তোমার কি করতে হবে, যেহেতু বলা হয়েছে ডে আফটার টুমরো, তোমার প্রথমে আজকের উপর ডিপেন্ড করে টুমরোটা ক্যালকুলেট করতে হবে, তারপর টুমরোর উপর ডিপেন্ড করে ডে আফটার টুমরোটা ক্যালকুলেট করতে হবে। That's the way to do it. আচ্ছা, এখন let's look at some properties of Markov model. Markov model এর খুবই ইন্টারেস্টিং একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা নিয়ে এখন ডিসকাস করতে চাচ্ছি। তো আমি দেখাচ্ছি প্রপার্টিটা কি। তো লুক এট দিস ট্রানজিশন, এটা কিন্তু আমরা অলরেডি 3 নম্বর স্টেপ পর্যন্ত করেছি। সো এখানে ইয়েলো দিয়ে সান বোঝানো হচ্ছে আর ব্লু দিয়ে রেইন বোঝানো হচ্ছে। তো আমরা একটা ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন থেকে শুরু করলাম, যেটা ছিল যে সান ইজ ইকুয়াল টু 1 আর রেইন ইজ ইকুয়াল টু 0। তো আমরা x2 ক্যালকুলেট করলাম, 0.9 আসলো সান আর রেইন আসলো 0.1। তারপর আমরা x3 ক্যালকুলেট করলাম, আমাদের সান আসলো 0.84, রেইন আসলো 0.16। তো এই পর্যন্ত কিন্তু আমরা অলরেডি ক্যালকুলেট করেছি। এখন যদি আমরা আরো সামনের দিকে যাই, লেটস সে আমরা x4 ক্যালকুলেট করলাম, তাহলে আমাদের সান আসবে 0.804, রেইন আসবে 0.196। তুমি চাইলে ক্যালকুলেট করে দেখতে পারো। আমরা যদি আরো সামনের দিকে যাই, x5 দেন x6 দেন x7 দেন x8, তো এরকম করে আমাদের প্রবাবিলিটি গুলো ইভলভ করতে থাকবে। তো একটা পয়েন্টে, at some point, I don't know exactly when that will happen, it can be after 50 iterations, it can be after 100 iterations, আমি জানি না এক্স্যাক্টলি কখন হবে, বাট কোনো একটা পয়েন্টে গিয়ে দেখা যাবে যে আমাদের প্রবাবিলিটি ভ্যালুগুলো রিপিট করতেছে, দ্যাট ইজ দে হ্যাভ কনভার্জড টু সাম ভ্যালু, and that value is 0.75 and 0.25. সো আমরা 1 আর 0 থেকে শুরু করলাম এবং আমরা সামনের দিকে যাচ্ছি, x2 ক্যালকুলেট করলাম, x3 x4 x5 x6 x7, একটা পয়েন্টে গিয়ে দেখা যাবে যে ভ্যালুগুলো রিপিট হওয়া শুরু হয়েছে। তার মানে হচ্ছে একবার আসলো 0.75 আর 0.25 সান আর রেইন, পরের বার আবার আসতেছে 0.75 আর 0.25, এবং একবার রিপিট করলে কিন্তু বারবার রিপিট করতেই থাকবে, কারণ আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটিটা তো আসলে সেম। আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হয় কিন্তু ইনস্ট্যান্সের উপর বেস করে। তার মানে যেমন এখানে এই 0.9 আর 0.3 কিন্তু সবসময় সেম। এটা আমাদের ছিল 1 আর 0, পরের বার আবার এটা ছিল 0.9 আর 0.1, তারপর এটা ছিল 0.4 আর 0.16। এই কারণে চেঞ্জ হয়েছে। সো প্রবাবিলিটি ভ্যালু যদি একবার রিপিট হয়, ম্যাম কথা কেটে কেটে আসছে। এটা কিন্তু প্রতিবারই রিপিট হতে থাকে। সো উই ক্যান সে দ্যাট ম্যাম কথা শোনা যাচ্ছে না। জি ম্যাম, কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে? ম্যাম অনেকক্ষণ ধরে শোনা যাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার প্রথম থেকে বলতেছি। সো যেটা বলছিলাম যে সানের প্রবাবিলিটি 1 এবং রেইনের প্রবাবিলিটি 0, এখান থেকে যদি আমি শুরু করি
তাহলে আমি লেটস সে আমি x2 ক্যালকুলেট করলাম, x3 ক্যালকুলেট করলাম, x4 ক্যালকুলেট করলাম, এরকম করে ক্যালকুলেট করতে করতে সামনের দিকে যেতে যেতে একটা পয়েন্টে গিয়ে এই ভ্যালুটা কনভার্জ করে যাবে। তার মানে হচ্ছে there will be a distribution which is going to repeat after this. That distribution is sun 0.75 and rain 0.25. তো যখন এই ডিস্ট্রিবিউশনটা আসবে, এরপরে আমি যতবারই ক্যালকুলেট করি না কেন দিস ডিস্ট্রিবিউশন ইজ গোইং টু কিপ রিপিটিং। সো আমরা বলতে পারি এই ডিস্ট্রিবিউশনে গিয়ে ভ্যালুটা কনভার্জ করে যাচ্ছে। সো দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ যে আমি যদি অন্য কোনো একটা ডিস্ট্রিবিউশন থেকে শুরু করি, লেটস সে আমি কমপ্লিটলি অপোজিটটা দিয়ে শুরু করলাম, তার মানে সানের প্রবাবিলিটি 0 আর রেইনের প্রবাবিলিটি 1, এখান থেকে আমি শুরু করলাম। এখান থেকে যদি আমি শুরু করি তাহলেও একইভাবে আমি x2 ক্যালকুলেট করলাম, x3 ক্যালকুলেট করলাম, x4 ক্যালকুলেট করলাম, এবং সামনের দিকে যেতে যেতে একটা পয়েন্টে গিয়ে এটা 0.75 0.25 এখানে গিয়ে কনভার্ট করে যাবে এবং এই ভ্যালুটাই বারবার বারবার রিপিট হতে থাকবে। Whatever initial distribution I start from, let's say আমি বললাম sun 0.8 আর rain 0.2, অথবা আমি বললাম sun 0.4 আর rain 0.6. So whatever initial distribution I start from, the convergence always happens to the same value, that is sun 0.75 and rain 0.25. So this distribution, যে ডিস্ট্রিবিউশনে গিয়ে ভ্যালুটা কনভার্ট করে বা যে ডিস্ট্রিবিউশনে গিয়ে এটা রিপিট করা শুরু করে, সেটার একটা নাম আছে, সেটাকে বলা হয় স্টেশনারি ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশনটার একটা নাম আছে, যে আমি ডিস্ট্রিবিউশন যেখান থেকে করি না কেন এটা কনভার্জ করে সবসময় সেম ভ্যালুতে গিয়ে, এবং সেই ভ্যালুটাকে বলা হয়ে থাকে স্টেশনারি ডিস্ট্রিবিউশন। বাবা আমি ক্লাস নিছি তো, তুমি আমি জানি না, তুমি যাও, তুমি ওই যে আমার ক্যাশ রেজিস্টার নিয়ে খেলো, যাও। আমি জানি না, তুমি যাও। আসতেছি, ক্লাস শেষ করে আসতেছি। ওকে, সো যে ডিস্ট্রিবিউশনটাতে গিয়ে ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় স্টেশনারি ডিস্ট্রিবিউশন, এবং সেই প্রবাবিলিটিটা আসলে ইনিশিয়াল ডিস্ট্রিবিউশনের উপর কিন্তু ডিপেন্ড করে না। ইটস কোয়াইট লজিক্যাল, যে ধরো আমি বললাম যে আজকের ওয়েদারটা সানি, এখন আজকে থেকে 6 মাস পরের বা এক বছরে কি আসলে আজকের ওয়েদারের কোনো এফেক্ট থাকার কথা কিন্তু না। আলটিমেটলি দিস ডাজ নট ম্যাটার ইন দ্য লং রান, অর্থাৎ অনেক টাইম পরের একটা প্রবাবিলিটি যখন আমি ক্যালকুলেট করতেছি, তখন কিন্তু আজকের ওয়েদারের ভ্যালুটা আসলে ওইভাবে কোনো এফেক্ট ফেলতে পারে না। যেটা এফেক্ট ফেলে আলটিমেটলি, যেটা ডমিনেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি টেবিল। আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি টেবিলে যে ভ্যালুগুলো দেয়া আছে সেগুলোই আলটিমেটলি ডমিনেট হয়ে যায়, এবং এই যে ভ্যালুতে কনভার্ট করতেছে বা এই যে স্টেশনারি ডিস্ট্রিবিউশন, এটার ভ্যালুগুলো কিন্তু ডিসাইডেড হচ্ছে বেসড অন দ্য ভ্যালুস গিভেন ইন দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি টেবিল। আমাদের টেবিলে যদি ডিফারেন্ট ভ্যালু থাকতো, লেটস সে 0.9 0.1 না থেকে যদি 0.8 0.2 থাকতো, তাহলে কিন্তু এখানে ভ্যালুটা ডিফারেন্ট আসতো। দ্যাট ইজ 0.7 0.25 0.75 0.25 এ কনভার্জ না করে হয়তো অন্য কোনো ভ্যালুতে কনভার্জ করতো। So this value, the value where the convergence is going to happen, or the value which is known as the stationary distribution, completely depends on the conditional probability table. It does not depend on the initial distribution at all. কারণ অনেক লং টাইম পরে ইনিশিয়াল ডিস্ট্রিবিউশনটা আসলে আলটিমেটলি কোনো এফেক্ট ফেলতে পারে না। আচ্ছা, এখন how can we calculate the stationary distribution? অর্থাৎ লেটস সে আমি এই ভ্যালুটা ক্যালকুলেট করতে চাই, অর্থাৎ আমি জানতে চাই যে কোন ভ্যালুতে গিয়ে কনভার্জ করবে। আচ্ছা, এটা আমি কিভাবে ক্যালকুলেট করব? এখন এটা ক্যালকুলেট করার জন্য আমি কি এখন যতক্ষণ পর্যন্ত রিপিট না হচ্ছে ক্যালকুলেট করতেই থাকবো, যে x4 তারপর x5 তারপর x6 তারপর x7 তারপর x50 তারপর x100? দ্যাট ইজ নট ফিজিবল। এটা তো পসিবল না যে আমি ক্যালকুলেট করতেই থাকলাম যতক্ষণ রিপিট না হচ্ছে। তো সেটা করার আসলে দরকার নাই। আমরা খুব ইজিলি আমরা সিস্টেম অফ ইকুয়েশন সলভিং এর মাধ্যমে খুব ইজিলি আসলে স্টেশনারি ডিস্ট্রিবিউশনের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। দ্যাট ইজ কোন ভ্যালুতে গিয়ে আলটিমেটলি কনভার্জ করবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। সো হাউ? দ্য ওয়ে ইজ দিস, যে স্টেশনারি ডিস্ট্রিবিউশন যেটা, সেটার একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে পি ইনফাইনাইট এক্স। মানে পি ইনফাইনাইট এক্স মানে হচ্ছে, আমি আসলে বুঝিয়ে দেই, যেমন এখানে স্টেশনারি ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় এক্স ইনফাইনাইট,
সো প্রবাবিলিটি x ইনফাইনাইট ইকুয়াল টু সান হচ্ছে 0.75 আর প্রবাবিলিটি x ইনফাইনাইট, আমরা ইনফাইনাইট বলছি কারণ আমরা আসলে জানি না কোন ইটারেশনে গিয়ে কনভার্জ করবে, দিস ইজ 0.25। এখন এই প্রবাবিলিটি x ইনফাইনাইট ইকুয়াল টু s, এটাকে সংক্ষেপে লেখা হয়েছে p ইনফাইনাইট s বা p ইনফাইনাইট সান সংক্ষেপে, কারণ আমি এত বড় কথাটা বারবার লিখতে, যেহেতু আমি ইকুয়েশন লিখবো, এত বড় কথাটা বারবার লেখাটা প্রবলেমেটিক, এজন্য এটাকেই সংক্ষেপে লেখা হয়েছে p ইনফাইনাইট সান, মানে ইনফাইনাইটটাকে সাবস্ক্রিপ্ট হিসেবে লেখা হয়েছে। এখন p ইনফাইনাইট x ইকুয়াল টু p ইনফাইনাইট প্লাস 1x, তার মানে যেহেতু এখানে এসে এটা কনভার্জ করে যাচ্ছে, সো আমি যদি এর পরের স্টেপের প্রবাবিলিটি ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমি সেম ভ্যালুটাই পাবো, আই এম গোইং টু গেট দ্য সেম ভ্যালু। সো আমি যেটা করতে পারি, আমি এরকম একটা ইকুয়েশন লিখতে পারি যে p ইনফাইনাইট প্লাস 1 সান is equal to probability sun given sun into p infinite sun plus probability sun given rain into p infinite rain. আমরা যখন previously calculate করলাম, if you remember the previous example that we calculated, আমরা যখন x2 calculate করলাম, আমরা লিখলাম x2 given x1 into x1 plus x2 given x1 into x1। আচ্ছা, যখন আমরা x3 calculate করলাম, x3 given x2, x3 given x2। সো যখন আমরা ইনফাইনাইট প্লাস 1 ক্যালকুলেট করতেছি তখন ডেফিনেটলি রাইট হ্যান্ড সাইডে ইনফাইনাইট থাকবে, যেটা ক্যালকুলেট করতেছি তার আগেরটার উপর বেস করে ক্যালকুলেট করতেছি। সো p ইনফাইনাইট প্লাস 1 সান ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি সান গিভেন সান ইনটু p ইনফাইনাইট সান প্লাস প্রবাবিলিটি সান গিভেন রেইন ইনটু p ইনফাইনাইট রেইন। এখন যেহেতু এটা স্টেশনারি ডিস্ট্রিবিউশন, তার মানে যেহেতু এই ভ্যালুটাতে কনভার্জ করে গেছে, সো p ইনফাইনাইট প্লাস 1 সান আর p ইনফাইনাইট সান কিন্তু সেম আসবে, it's going to come the same because it has converged to the same value. So left hand side এও আমি কিন্তু p infinite plus 1 sun না লিখে p infinite sun লিখতে পারি, since it's going to have the same value in the end. এই কারণে ইকুয়েশনটা লেখা হয়েছে কি দেখো, p infinite sun equal to probability sun given sun into p infinite sun plus probability sun given rain into p infinite rain. So right hand side এও p infinite sun p infinite rain লেখা হয়েছে, left hand side এও p infinite sun ই লেখা হয়েছে, কারণ p infinite plus sun আর p infinite sun আসলে আলটিমেটলি দ্য সেম ভ্যালু। ওকে, এখন যদি আমি ভ্যালু বসাই, ইগনোর দিস ইকুয়েশন, এটা ইগনোর করো, এটা আসলে দরকার নাই, উই ডোন্ট নিড দিস ওয়ান, সো ইউ ক্যান ইগনোর দিস ওয়ান। আচ্ছা, এখন যদি আমি ভ্যালু বসাই, p infinite sun ইকুয়াল টু, আমি জানি sun given sun হচ্ছে 0.9 আর sun given rain হচ্ছে 0.3, সো p infinite sun ইকুয়াল টু 0.9 into p infinite sun প্লাস 0.3 ইনটু p ইনফাইনাইট রেইন। এই দুটো কিন্তু আমাদের আননোন, আমরা p ইনফাইনাইট সানটা আর p ইনফাইনাইট রেইনটা ক্যালকুলেট করতে চাচ্ছি। আচ্ছা, 0.9 আর 0.3, এখন আমি যদি একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে কি লিখতে পারি, এই 0.9 p ইনফাইনাইট সানটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, মানে এটা থেকে যদি মাইনাস করে দেই, তাহলে আসতেছে 0.1 p ইনফাইনাইট সান ইকুয়াল টু 0.3 p ইনফাইনাইট রেইন। 1 থেকে 0.9 মাইনাস করলে হচ্ছে 0.1, সো 0.1 p infinite sun equal to 0.3 p infinite rain। তাহলে এটাকে আরেকটু সাজায় লিখলে আসতেছে p infinite sun equal to 3 p infinite rain। পয়েন্টগুলো সরাই দিলাম, মানে 10 দিয়ে মাল্টিপ্লাই করে ফেললাম, তাহলে আসতেছে p infinite sun equal to 3 p infinite rain। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1। আমি আবার বলছি, যেহেতু আমি স্টেশনারি ডিস্ট্রিবিউশন ক্যালকুলেট করতে চাচ্ছি এবং যেহেতু আমি জানি যে স্টেশনারি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে কারেন্ট ইটারেশনে আমি যে ভ্যালুটা পেয়েছি নেক্সট ইটারেশনেও আমি সেম ভ্যালুটা পাবো, এই কারণে আমি যখন ইকুয়েশনটা লিখলাম তখন আমি লেফট হ্যান্ড সাইডেও p ইনফাইনাইট সান লিখলাম, রাইট হ্যান্ড সাইডেও p ইনফাইনাইট সান লিখলাম, সিন্স ইটস গোইং টু রিপিট। এরপর আমি কি করলাম, কন্ডিশনাল প্রবাবিলিটির ভ্যালুগুলো বসিয়ে ফেললাম, দ্যাট ইজ সান গিভেন সান হচ্ছে 0.9 আর সান গিভেন রেইন হচ্ছে 0.3। তারপর আমি ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করলে আমি পাচ্ছি p ইনফাইনাইট সান ইকুয়াল টু 3 p ইনফাইনাইট রেইন। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 and this is our equation number 2. এটা কিন্তু আমরা অলরেডি জানি, দিস ইজ ট্রু ফর এনি প্রবাবিলিটি, যে কোনো প্রবাবিলিটির জন্য এটা ট্রু। p infinite sun plus p infinite rain equal to 1, আমরা জানি প্রবাবিলিটি ভ্যালুর জন্য যদি তার দুটো ভ্যালুর প্রবাবিলিটি আমরা সাম করি, the sum is always equal to 1। তাহলে আমরা দুইটাই, তো এখন কি আমরা সলভ করতে পারবো। এখন আমি যদি এখানে p ইনফাইনাইট সান
এর পরিবর্তে আমি যদি সিপি ইনফাইনাইট রেইন বসাই, সিম্পল সাবস্টিটিউশন, ইনফাইনাইট রেইন ইকুয়াল হচ্ছে 1, তার মানে পি ইনফাইনাইট রেইন ইকুয়াল হচ্ছে 1/4, তাহলে পি ইনফাইনাইট সান ইকুয়াল হয় হচ্ছে 3/4। সো পি ইনফাইনাইট সান আসলো 0.75 আর পি ইনফাইনাইট রেইন আসলো 0.25। সো আমি কিন্তু আমাদের স্টেশনারি ডিস্ট্রিবিউশনটা ক্যালকুলেট করে ফেললাম ইউজিং সিস্টেম অফ ইকুয়েশনস এন্ড ইউজিং সাবস্টিটিউশন মেথড। তাহলে আমাদের যদি বলা হয়, কোশ্চেন যদি আসে যে ডিটারমাইন দ্য স্টেশনারি ডিস্ট্রিবিউশন, তার মানে আমাকে ডিটারমাইন করতে বলা হচ্ছে কোন ভ্যালুতে গিয়ে এটা কনভার্ট করবে, তখন কিন্তু আমি এইভাবে ইনফাইনাইটের বেসিসে ইকুয়েশন লিখে ইকুয়েশন গুলো সলভ করে আমি ক্যালকুলেট করতে পারি যে আসলে কোন ভ্যালুতে গিয়ে এটা কনভার্ট করবে। এবং এটা কিন্তু ইনিশিয়াল ডিস্ট্রিবিউশনের উপরে একদমই ডিপেন্ড করে না। ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন যদি দেওয়া নাও থাকে, শুধু যদি কন্ডিশনাল প্রবাবিলিটি টেবিল দেওয়া থাকে, তাহলেও কিন্তু আমরা স্টেশনারি ডিস্ট্রিবিউশনটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। আচ্ছা, তো এটা কি সবাই বুঝতে পারলাম? ইজ ইট আন্ডারস্টুড? কোনো একটা জায়গা বুঝতে প্রবলেম হলে আমাকে আস্ক করতে পারো। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, আমি আজকে আর কন্টিনিউ করব না, নেক্সট ক্লাসে আমি এখান থেকে কন্টিনিউ করব। সো আই ওয়ান্ট টু শো ইউ অ্যান এক্সাম্পল where we have three values for a random variable and how we can calculate probabilities and how we can calculate a stationary distribution when we have three values for a random variable. That I am going to show you in the next class after the class test, and hopefully on Tuesday we are going to have some time to have some discussion or some what can I say, revision of topics on Tuesday, because I hope I am going to be able to finish the syllabus on Monday. ওকে, সো যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকের লেকচারটা এখানেই শেষ করতে পারি। আমি স্লাইডটা শেয়ার করে দিব ইএলএমএস এ, আর হচ্ছে I am also going to try to give the class test 4 marks before class test 5. আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, hopefully I'll be able to give you the marks by tomorrow. I'll try my best. আর আগামীকাল কিন্তু সানডে, তো সো বিকাল 4টায় কিন্তু আমাদের রেগুলার কাউন্সেলিং আওয়ার আছে। সো যদি এক্সামের ব্যাপারে কারো কোনো কনফিউশন থাকে, বিকাল 4টায় কাউন্সেলিং লিংকে জয়েন করলে আমি কিন্তু ডিসকাস করে দিব। সো ইউ ক্যান ডু দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু। আচ্ছা, আর কারো কোনো কথা না থাকলে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি। ম্যাম এক্সামটা মানডেতে না? মানডেতে, ইয়েস। ওকে ম্যাম মেকআপ এক্সামটা মানডেতে? মেকআপ এক্সামটা টুয়েসডেতে। প্লিজ লুক এট ইএলএমএস, প্লিজ তোমরা একটু কষ্ট করে ইএলএমএস এর অ্যানাউন্সমেন্টটা দেখো। আমি প্রত্যেকটা এক্সামের ব্যাপারে নোটিশও দিয়েছি, সিলেবাসও ডিটেইলস দিয়ে দিয়েছি। So confused হওয়ার কোনো কারণ নাই, just look at the announcement section of your course page on ELMS. Everything is given in detail there. ম্যাম কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। কোনো sound তো শোনা যাওয়ার কথা না, আমার পেজটা লোড হচ্ছে না, জাস্ট গিভ ইট আ মিনিট, স্লো। মিস আমরা কি আইডি লিখে দিয়ে যাব?
রকনুজ্জামান খান, ম্যাম চেটা দিছে ম্যাম। সামিয়া হালিম, সামিয়া হালিম, ম্যাম Present, এমনি ma'am. হক প্রেজেন্ট। যেমন খান আছে প্রিয়ব্রত নাথ, মিস রাহাত জামান, জাহারা ইসলাম ভুইয়া, Yes, ma'am. দিহান পাঠান, প্রেজেন্ট ম্যাম। তহিদুল হক, প্রেজেন্ট ম্যাম। মিরাজ ফারুক, ইয়েস ম্যাম। আশিকুল হক, প্রেজেন্ট মিস। আলিদ হাসান, ইয়েস ম্যাম। আচ্ছা দিয়েছে, রবিউস সানি, ইয়েস ম্যাম। সজীব মিয়া, শফিউল বারী, প্রেজেন্ট ম্যাম। ম্যাম নাফিসা আক্তার, সজীব মিয়া হাত তুলেছে। নাফিসা আক্তার, সুমাইয়া হক, মৌমি কবির, Present, চ্যাট ma'am. বক্স দিয়েছে সুমাইয়া। এ সুমাইয়া চ্যাট বক্সে দিয়েছে, ইয়েস ম্যাম। সাদিয়া জামান, Present, ma'am. ইশতিয়াক আহমেদ, প্রেজেন্ট ম্যাম। খন্দকার জাহিদুল ইসলাম, ইয়েস ম্যাম খসনুমা তাহফুজ, ফাজিলা নবী, Present, ma'am. জয়শ্রী আচার্য, Present, ma'am. জুয়াইরিয়া, Present, ma'am. মানিক হোসেন, ইয়েস ম্যাম। সালে আকরাম, প্রেজেন্ট ম্যাম। আরিফিন ইত্তেসাফুন, Present, ma'am. আমান্না নাওয়ার, Ma'am, present. হাসান শাওন, ইয়েস ম্যাম। নাইমুল করিম, নাইমুল করিম, মুহিব আল হাসান, ইয়েস ম্যাম আশিকুর রহমান, প্রেজেন্ট ম্যাম। আব্দুল্লাহ আল মামুন, প্রেজেন্ট ম্যাম। সাইদ হোসেন, মিল্লাত হোসেন, প্রেজেন্ট ম্যাম। শাহপরান রিফাত, ইয়েস ম্যাম। জোহরা তানজিন, Yes, ma'am. মুস্তাহিদুল ইসলাম, ইয়েস ম্যাম তাহলিল আজিম, প্রেজেন্ট ম্যাম। তুর্য পোদ্দার, জুবাইর হোসেন, প্রেজেন্ট ম্যাম আবির চৌধুরী, ইয়েস ম্যাম। সিয়াম হোসেন, প্রেজেন্ট ম্যাম। জোবাইর রহমান, ইয়েস ম্যাম। স্বপ্নিল বিশ্বাস, ইয়েস ম্যাম। শাকিল আহমেদ, শাকিল আহমেদ, ইয়েস ম্যাম। আনামুল হাসান, আনামুল হাসান, রোমা হোসেন, Present, ma'am. আহমেদ শাবাব নূর। প্রেজেন্ট ম্যাম। কেউ মিস করেছো? আচ্ছা ঠিক আছে, তোমরা এখন লিভ নিতে পারো। আই উইল সি ইউ অন মানডে ফর দ্য ক্লাস টেস্ট। Ma'am, আমার একটু কোশ্চেন ছিল। আচ্ছা থাকো তাহলে, বাকিরা লিভ নিয়ে নিক। Okay, ma'am. হ্যাঁ প্রমা বলো, কি কোশ্চেন ছিল? ম্যাম, মেকআপ ইউনিটের 3 এর এ নাম্বারটাতে ম্যাম কি বলছে এটা একটু বুঝিয়ে দিবেন না? 3 এর এ দাঁড়াও দেখতেছি। ম্যাম, আমি কি স্ক্রিন শেয়ার করব? করো, শেয়ার করো। আচ্ছা ma'am. আচ্ছা আমি দেখা রেকর্ডিংটা যাচ্ছে না? স্টপ করি। জি, এক মিনিট, রেকর্ডিংটা স্টপ করে দিই।